সো ট্যাকিআরিথমিয়া মানে হলো হার্ট রেট মোর দ্যান 100 এবং ইরেগুলার রিদম, ঠিক আছে? ইরেগুলার না, ইরেগুলার অর রেগুলার, কিন্তু হার্ট রেট মোর দ্যান 100। কি কি হতে পারে? একটা হতে পারে সুপ্রাভেন্ট্রিকুলার, আর একটা হতে পারে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করি, সুপ্রাভেন্ট্রিকুলার আর একটা হলো ভেন্ট্রিকুলার, ঠিক আছে? এই প্রিএক্সিটেশন জাংশনাল এগুলো আমরা ডিসকাশন করব না, তোমাদের লেভেলে খালি এই ব্রড দুটো ডিস্ট্রিক্ট সুপ্রাভেন্ট্রিকুলার এন্ড ভেন্ট্রিকুলার এই দুটো জিনিস আমরা ডিসকাশন করব। एग्जांपल গুলো জাস্ট একবার পড়ো, পুরো টেবিল পড়ার দরকার নেই, লাস্টে টেবিলটা আমরা জ্বালিয়ে নেব। সুপ্রাভেন্ট্রিকুলার মধ্যে একটা আছে সাইনাস ট্যাকিকার্ডিয়া, সবকিছু নরমাল, অন্য কোনো ফাইন্ডিং নেই, খালি হার্ট রেটটা 100 এর বেশি। তোমরা যদি সবাই একটু দৌড়ঝাঁপ করার পর ইসিজি করো তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট সাইনাস ট্যাকিকার্ডিয়া পাবো। এটা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি হাই হয়, তুমি বসে আছো রেস্টিং, তোমার নরমাল হার্ট রেট অ্যারাউন্ড 70-72 থাকে, কাশি হচ্ছে, কাশির সিরাপ খেয়েছো, তাতে আছে স্যালবুটামল বা টার্বোটালিন, সে কি সিম্প্যাথোমাইমেটিক, সে হার্ট রেটটা বাড়িয়ে দিয়েছে, দিয়ে তোমার রেস্টিং হার্ট রেট হচ্ছে 110। তো ইজ ইট অ্যাপ্রোপ্রিয়েট? নো, it is inappropriate, it is drug induced. So this is one of the most common cause of sinus tachycardia. এছাড়া দৌড়ানোর সময় ফিজিওলজিক্যাল সাইনাস ট্যাকিকার্ডিয়া হতে পারে। আর কি কি কারণে সাইনাস ট্যাকিকার্ডিয়া হতে পারে? হাইপোথাইরয়েডিজমে ব্র্যাডিকার্ডিয়া হচ্ছিল, তাহলে হাইপারথাইরয়েডিজমে ট্যাকিকার্ডিয়া হবে। তাহলে কোন পেশেন্ট যদি হাইপারথাইরয়েডিজম থাকে তাহলে ট্যাকিকার্ডিয়া হতে পারে। আর কি কি কারণে সাইনাস ট্যাকিকার্ডিয়া হতে পারে? যে কোনো খারাপ পেশেন্ট, সিক পেশেন্ট, তার সাইনাস ট্যাকিকার্ডিয়া হতে পারে। আর কি কারণ হতে পারে? কোনো পেশেন্টের যদি আর কোনো হরমোনাল জিনিস জানা আছে যে হার্ট রেট বাড়িয়ে দিতে পারে, কোনো টিউমার হার্ট রেট বাড়ায়, ক্যাটেকোলামাইন রিলিজ করে, পিওক্রোমোসাইটোমা, ভেরি গুড, পিওক্রোমোসাইটোমা। পিওক্রোমোসাইটোমা টিপিক্যালি প্যানিক অ্যাটাক নিয়ে আসে এবং তার সাথে পেশেন্টের হাইপারটেনশন থাকে, ট্যাকিকার্ডিয়া থাকে। সো দিস আর ফিউ কজেস অফ সাইনাস ট্যাকিকার্ডিয়া। ইসিজিটা দেখতে কেমন হবে? আচ্ছা, এটা আমরা, সো দিস ইজ সাইনাস ট্যাকিকার্ডিয়া। এই এরকম ইসিজি ভারতবর্ষে আমরা দেই না, কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ইসিজি। তোমাদের এই পরীক্ষার আগে যদি তোমাদের ইসিজি করা হয় সবারই আমরা সাইনাস ট্যাকিকার্ডিয়া পাবো, তাই তো? যদি পাস করার ভয় থাকে বা পাস করার ভয় নাও থাকে তাও আমরা সাইনাস ট্যাকিকার্ডিয়া পাই, ঠিক আছে? সো দিস ইজ নর্মাল ফাইন্ডিং পার সে ইন সাম কেসেস। এখানে আলাদা করে ডিসকাশন করার নাই, এই কজগুলো একটু জানলেই হবে, কোনগুলো ফিজিওলজিক্যাল কজ, কোনগুলো প্যাথোলজিক্যাল কজ। আশা করছি ক্লিয়ার হলো। এরপরে এক্সাম্পল গুলো খালি পড়ে না। অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, খালি নামগুলো ফেজগুলো মনের মধ্যে গেঁথে নাও। অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াটা ভেন্ট্রিকুলার না সুপ্রাভেন্ট্রিকুলার? অবভিয়াসলি সুপ্রাভেন্ট্রিকুলার। সুপ্রাভেন্ট্রিকুলার ডেফিনেশন হলো এনিথিং অ্যাবভ দ্য ভেন্ট্রিকল। তাহলে এভি নোডের কোন একটা যদি গোলযোগের ট্যাকিকার্ডিয়া হয় সেটাকে আমরা সুপ্রাভেন্ট্রিকুলার বলবো না ভেন্ট্রিকুলার বলবো? অবভিয়াসলি সুপ্রাভেন্ট্রিকুলার, কারণ ইসিজির ক্ষেত্রে ভেন্ট্রিকল মানে একদম ভেন্ট্রিকল মায়োকার্ডিয়াম, তার আগে অবধি যা হবে ইট ইজ সুপ্রাভেন্ট্রিকুলার। যদি জাংশনাল ট্যাকিকার্ডিয়া হয়, হেজ বান্ডেলে প্রবলেম হয়, পার্কিনসন ফাইবারে প্রবলেম হয়, সবকিছুই হবে সুপ্রাভেন্ট্রিকুলার। যে কোনো একটা সার্কিটের যদি একটা পার্টও যদি সুপ্রাভেন্ট্রিকলকে ইনভলভ করে, অ্যাট্রিয়াকে ইনভলভ করে, তাহলে আমরা সেটাকে বলবো সুপ্রাভেন্ট্রিকুলার। সোললি যেটা ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম ইনভলভ করছি সেটাকে কেবলমাত্র আমরা বলবো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। সেকেন্ড, থার্ড হলো মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া হুইচ ইজ ফোকাল, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া হুইচ ইজ মাল্টিফোকাল। তারপরে হলো অ্যাট্রিয়াল ফ্লাটার, তারপরে হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তারপরে হলো এভি নোডাল রিএন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া আর এভি অ্যাট্রিওভেন্ট্রিকুলার রিএন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া, এভি এনআরটি আর অনলি এভি আরটি। এই পাঁচখানা জিনিসই আমরা টার্গেট করবো আজকে ডিসকাশন করার। হয়তো আমরা পুরোটা করতে পারবো না, কিন্তু করবো আর কি যতটা হয়। চলো, এখানে মেকানিজম অফ অ্যারিথমিয়া আমি কিছুটা ডিসকাশন করার চেষ্টা করেছি। তাহলে এই ছবিটা অ্যাডিশন থেকে নাও, দেখতেই পাচ্ছ টেবিলের রং দেখে। তো তিন ধরনের খালি নামগুলো মনে রাখবে। একটা হলো অ্যাবনর্মাল অটোমেটিসিটি, যে অটোমেটিসিটি রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের যে স্লোপ, সেই স্লোপের জন্যই তো বেসিক্যালি একটা সময় থ্রেশহোল্ডের উপরে গিয়ে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে। তাহলে সেই স্লোপটা যদি স্টিফ হয় আরেকটু, তাহলে হার্ট রেট বেড়ে যাবে। যেটা এইরকম স্লোপ ছিল তারপর এরকম ইম্পালস তৈরি করছিল এসএ নোডে, সেই স্লোপটা যদি এরকম হয়
দিয়ে ইম্পালস জেনারেট করে তাহলে আরো বেশি ফাস্ট হয়ে যাবে ইন জেনারেল। তাহলে ডিউ টু স্টিফেনিং অফ মেমব্রেন পটেনশিয়াল, এটাকে আমরা বলি ইনক্রিজড অটোমেটিসিটি, মানে মেমব্রেনের যে অটোমেটিসিটি সেটা বেড়ে গেছে। তাহলে সেটা যে কোনো সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটিতে হতে পারে। সো সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি ইজ বেসিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ অ্যাবনর্মাল অটোমেটিসিটি। এক্সাম্পল গুলো দেখো, সাইনাস নোড ডিসফাংশন, ইডিওপ্যাথিক ভিটি, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, হ্যাঁ তানা কারণগুলো আছে। তারপরের কারণ হলো রিএন্ট্রি। রিএন্ট্রিটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইন্টারেস্টিং জিনিস। রিএন্ট্রি মানে হলো কার্ডিয়াক মাসেলের মধ্যে বা কন্ডাকশন সিস্টেমের মধ্যে যদি এমন কোনো একটা টিস্যু থাকে যে টিস্যুর একটা পার্টের ইলেকট্রিক্যাল প্রপার্টি এক ধরনের, অন্য পার্টের ইলেকট্রিক্যাল প্রপার্টি অন্য ধরনের, তখন ওই দুটো পাথের ইলেকট্রিক্যাল প্রপার্টির অ্যাবনর্মালিটির জন্য তাদের নিজেদের মধ্যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা রিভারবারেট করতে পারে। এই যেই রিভারবারেট শুরু করে দেবে নিজে থেকে, তখনই যতবার রিভারবারেট করবে ততবার পুরো হার্টে ইম্পালস ছড়িয়ে পড়বে, তখন কি হবে? ট্যাকিকার্ডিয়া হবে। এই কারণে যে ট্যাকিকার্ডিয়াগুলো হয় সেগুলোকে আমরা বলি রিএন্ট্রি ট্যাকিকার্ডিয়া। মোস্ট কমন প্যাথোলজিক্যাল ট্যাকিকার্ডিয়া বলতে পারে রিএন্ট্রির জন্য। হার্টের অ্যাটাক হয়েছে, কোন একটা জায়গাতে মায়োকার্ডিয়াল স্কার ফর্ম হয়েছে, তার মানে কি টিস্যুর ক্যারেক্টারিস্টিক্স বদলে গেছে, সেখানে কি হতে পারে? রিএন্ট্রি ট্যাকিকার্ডিয়া হতে পারে। এভি নোডের কোন একটা ডিজিজ হয়েছে, এভি নোডের ভেতরে একটা রিএন্ট্রি সার্কিট তৈরি হলো, উপরে নিচে ইম্পালস জেনারেট করছে, হার্ট রেট বেড়ে গেছে, তাহলে এটাকে বলে এভি নোডাল রিএন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া। অ্যাট্রিওভেন্ট্রিকুলার একটা সার্কিট মানে ম্যাক্রো রিএন্ট্রি হতে পারে, আবার মাইক্রো রিএন্ট্রি হতে পারে। যদি এভি নোড একটা ছোট জিনিস, তার মধ্যে যদি ওই রিএন্ট্রি সার্কিটটা তৈরি হয়, সেটাকে আমরা কি বলবো? মাইক্রো রিএন্ট্রি। আর যদি পুরো অ্যাট্রিওভেন্ট্রিকল বরাবর একটা রিএন্ট্রি তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলি ম্যাক্রো রিএন্ট্রি। তাহলে ডিউ টু ম্যাক্রো রিএন্ট্রি বা মাইক্রো রিএন্ট্রি আমরা ট্যাকিকার্ডিয়াটা পেতে পারি। এটা দ্বিতীয়। তৃতীয়ত হলো ট্রিগার্ড অ্যাক্টিভিটি, বিশেষ করে যেগুলো ডিসইলেক্ট্রোলাইটেমিয়া বা ড্রাগ ইনডিউসড যে অটোমেটিসিটি, ড্রাগ ইনডিউসড যে অ্যারিথমিয়া গুলো হয়, সেগুলো বেসিক্যালি লাস্টের যে টপিক ট্রিগার্ড অটোমেটিসিটি, সেটার জন্য হতে পারে। ট্রিগার্ড অটোমেটিসিটি হলো এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের বেসলাইনে আসার আগেই যদি অন্য আরেকটা ইম্পালস চলে আসে, তাহলে আবার একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হতে শুরু করে। তাহলে এই লেন্থটা যত বড় হবে তত বেশি ট্রিগার্ড অটোমেটিসিটি হওয়ার চান্স বাড়বে, তত বেশি অ্যারিথমিয়া হওয়ার চান্স বাড়বে। সেই কারণে কিছু কিছু অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ যারা কিউটিকে প্রলং করে, কিউটি ইন্টারভাল প্রলং করে, সেই কিউটি ইন্টারভালের কাউন্টার পার্ট হলো এই পার্টটা। তাহলে যারা কিউটিক ইন্টারভাল প্রলং করছে তারা এটাকেও প্রলং করছে, তখন যত বেশি এটা লম্বা হবে তত এইরকম ট্রিগার্ড অ্যাক্টিভিটি হওয়ার চান্স বাড়বে, তার ফলে অ্যারিথমিয়া হওয়ার চান্স বাড়বে। সো যে যত বেশি কিউটি প্রলং করবে তার তত বেশি অ্যারিথমিয়া হওয়ার চান্স থাকবে। কিউটি প্রলঙ্গিং ড্রাগের নাম বলো একটা। কিউটি প্রলঙ্গেশন কে করে? কোন অ্যান্টিবায়োটিকের নাম জানো? azithromycin ক্যান কজ কিউটি প্রলঙ্গেশন, ক্লোরোকুইন ক্যান কজ কিউটি প্রলঙ্গেশন। ঠিক আছে, তো দিস আর দ্য মেকানিজম অফ অ্যারিথমিয়া। ঠিক আছে, এরপর আমরা অ্যাকচুয়াল ডিফারেন্সিয়েশনে যাচ্ছি। নরমাল, এটা নরমাল জিনিস, এখান থেকে ইম্পালসটা এখানে আসে, এবারে এটা এসে নোড ধরো, তাহলে এসে নোড যদি বেশি বেশি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে সাইনাস ট্যাকিকার্ডিয়া করবে। এরপরের ছবিটা দেখো, এটা অ্যাট্রিয়া না ভেন্ট্রিকল? উপরেরটা অবভিয়াসলি অ্যাট্রিয়া। তাহলে অ্যাট্রিয়ার মধ্যে যদি কোনো একটা অ্যাবনর্মাল ফোকাস থেকে বেশি 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 ইম্পালস জেনারেট করে, তাহলে ফলে যে ট্যাকিকার্ডিয়াটা হবে সেটাকে আমরা কি বলবো? অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। ফোকাল না ডিফিউজ? মাল্টিফোকাল। ফোকাল। এই সিঙ্গেল ফোকাস থাকে এখানে, তাহলে আমরা সেটাকে বলবো ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, ফ্যাট ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। এটা যদি মাল্টিফোকাল হয়, এখানে 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 এখানে, তাহলে আমরা সেটাকে কি বলবো? মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া বা ম্যাট। ঠিক আছে, ব্যাস, এটা এখন ছাড়ো। যদি জাংশন থেকে হয় তাহলে জাংশনাল ট্যাকিকার্ডিয়া, এটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, সো দিস ইজ অলসো अगेन সাইনাস ট্যাকিকার্ডিয়া। বুঝতে পারছো? এখানে পি ওয়েভ আছে, দেখো টি ওয়েভের উপরে চেপে গেছে পি ওয়েভ, এটা ভালো করে দেখো, পি ওয়েভ তার উপরে টি ওয়েভের উপরে পি ওয়েভ চেপে গেছে। ওই কারণে মনে হচ্ছে পি ওয়েভ নেই, কিন্তু অ্যাকচুয়ালি देयर इज পি ওয়েভ। তাহলে এটাকে আমরা যদি ভালো করে দেখতে চাই তাহলে আমরা কি করব? স্পিড বাড়িয়ে দেব। পেপারের স্পিড যেখানে 25 মিলিমিটার/সেকেন্ড, সেটা যদি আমরা ডাবল করে দিই তাহলে আমরা সেটাকে বলবো ডাবল স্পিড ইসিজি। তাহলে ডাবল স্পিড ইসিজি করলে আমরা এটা আলাদা আলাদা করে তখন পি ওয়েভ আর টি ওয়েভ দেখতে পাবো। এগুলো হলো ব্যবহার বেসিক্যালি।
যখন খুব বেশি ট্যাকিকার্ডিয়া হবে, হার্ট রেট 150 বা 160 এর উপরে হয়ে যাবে, অবশ্যই ডাবল স্পিড ইসিজি, যে ইসিজি টেকনিশিয়ান তোমার কাছে ইসিজি করছে তার কাছে চেয়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। এটা নর্মাল সাইনাস রিদম সাইনাস ট্যাকিকার্ডিয়া হচ্ছিল, হঠাৎ করে একটা স্পন্টেনিয়াস কনভার্সন হলো, দিয়ে এটা নর্মাল, সরি এটা অ্যাবনর্মাল ছিল, এটা নর্মাল ট্যাকিকার্ডিয়া হলো। এবারে দেখো এখানকার পিওএব এর মরফোলজি আর এখানকার পিওএব এর মরফোলজি আলাদা। তাহলে if this is normal then definitely this POB is abnormal, this POB is abnormal। তার মানে যে ফোকাসটা অ্যাকচুয়ালি নরমাল এসএ নোড, তাহলে এই পিওবটা ওই এসএ নোড থেকে জেনারেট হয়নি, অন্য কোথাও থেকে জেনারেট হয়েছে। সেটা কি, কোন একটা ফোকাল এরিয়া অফ অ্যাট্রিয়া, যেহেতু পিআর ইন্টারভ্যাল মানে পিআর ইন্টারভ্যাল মাঝে একটা ইন্টারভ্যাল থাকছে কিউআরএস এর সাথে, তাহলে এটা একটা অ্যাট্রিয়াল ইভেন্ট। সো দিস ইজ নোন অ্যাজ ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। এটা আমরা তোমাদের দেব না, ঠিক আছে, কারণ এটা ডিলিনেট করা কঠিন। যেটা দেব সেটা হলো গিয়ে মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। যদি মাল্টিফোকাল হয়, এই ছবিটা দেখো, যদি মাল্টিফোকাল হয়, এখান থেকে যদি পিওএফ জেনারেট করে তাহলে তার যা মরফোলজি হবে, এখান থেকে যদি পিওএফ জেনারেট করে তার মরফোলজি ডিফারেন্ট হবে, এখান থেকে যদি জেনারেট করে তার মরফোলজি ডিফারেন্ট হবে। আবার যদি নর্মাল পিওএফ মাঝে মাঝে চলে আসে সাইনাস নোড থেকে, তাহলে তার মরফোলজি আলাদা হবে। তাহলে নরমালি যদি ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া হয়, তাহলে কটা সোর্স থাকছিল পিওএফ এর, কি কত ধরনের মরফোলজি পাচ্ছিলাম, দুটো। তাহলে দুইয়ের যদি বেশি পাই তাহলে আমরা সেটাকে মাল্টিফোকাল বলতে পারবো। তাহলে সেই কারণে মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া ডেফিনিশনই হলো if there is tachycardia along with POF morphology varies at least more than or equal to 3, more than or equal to 3 ধরনের যদি আমরা POF দেখতে পাই কোন একটা ট্যাকিকার্ডিক স্ট্রিপে, তাহলে আমরা সেটাকে বলবো মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। প্রচুর আসে সিওপিডি এর পেশেন্ট, যারা বিশেষ করে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের পেশেন্ট, আমাদের এখানে যে আইসিইউ তে নিয়ারলি 30 to 40% বেড অকুপেন্সি যাদের জন্য, তাদের আমরা আকছার এই ফাইন্ডিংটা পাই, যেটাকে বলে মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। দেখো এবার অ্যাকচুয়ালি ইসিজিটা দেখো, জাস্ট রিদম স্ট্রিপটা খেয়াল করো, এইখানটা এই পিওএফ একরকম, এই পিওএফ একরকম, এই পিওএফ একরকম, তাহলে প্রায় 3 ধরনের মরফোলজির পিওএফ আমরা পাচ্ছি, ঠিক আছে। সো দিস ইজ ডেফিনেটলি মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। সবথেকে যেটা তোমাদের কনফিউশন বা আমাদের বা সবারই কনফিউশন হয়, ম্যাটের সাথে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আলাদা করা। যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের রেট কম থাকে 110, 80, 90, 120, তাহলে আলাদা করতে প্রবলেম হয় না, কারণ ওখানে পিওএফ আমরা দেখতেই পাই না। কিন্তু যদি সেই হার্ট রেটটাই অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের হার্ট রেটটা 180 হয়ে যায়, তখন এত কাছাকাছি আর ইন্টারভ্যাল গুলো থাকে তুমি পিওএফ আলাদা করে বুঝতেই পারো না। সেক্ষেত্রে তখন মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আলাদা করা মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা করতে পারি ডাবল স্পিড ইসিজি করতে পারি, তাহলে আলাদা আলাদা করে আমরা দেখতে পারবো যে আদৌ পিওএফ আছে না নেই, সেটা আমরা মোস্ট কমনলি করি। আর একটা আমরা ভেগাল অনেক সময় স্টিমুলাস দিই, দিয়ে হার্ট রেটটাকে একটু স্লো ডাউন করার চেষ্টা করি, যদিও ইট ইজ ডেঞ্জারাস, কিন্তু অনেক সময় কাজ দেয়, প্র্যাকটিক্যাল, অনেক বেশি সহজ, সেই কারণে আমরা করে থাকি। আচ্ছা, এরপরে আমরা আসছি অ্যাট্রিয়াল ফ্লাটার। অ্যাট্রিয়াল ফ্লাটারটা এটা হলো একটা টিপিক্যালি রিএন্ট্রি ট্যাকিকার্ডিয়া। সেই রিএন্ট্রি ট্যাকিকার্ডিয়ার সার্কিটটা কোথায় হয়, রাইট অ্যাট্রিয়ামে ক্যাভো ট্রাইকাসপিড এরিয়া নামে একটা এরিয়া আছে, সেখানে রিএন্ট্রি সার্কিট জেনারেট হয়, দিয়ে ট্যাকিকার্ডিয়াটা করে। এবার অ্যাট্রিয়াল ফ্লাটারে কি হয়, একটা আমরা ফ্লাটার ওয়েভ পাই, একটা রেগুলার ফ্লাটার ওয়েভ পাবো, রেগুলার পি ওয়েভ পাবো, সেটাকে আমরা বলবো ক্যাপিটাল এফ ওয়েভ বলা হয়। তো দেখো একটা রেগুলার আমরা ফ্লাটার ওয়েভ পাচ্ছি, তার সাথে সাথে মাঝে মাঝে কিউআরএস পাচ্ছি, এবং এই যে রেগুলার এই এটা আসছে ইম্পালসটা জেনারেট করছে, সেই ইম্পালসটা বুঝতে পারছো সব নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? অ্যাট্রিয়াল ফ্লাটারটা কিন্তু বুঝতে হবে। দেখো এই হলো অ্যাট্রিয়া, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ঠিক আছে, এইখানে এভি নোড আছে। এবার অ্যাট্রিয়াল যেটা ফ্লাটার, সেটা এইরকম একটা সার্কিটে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করেই যাচ্ছে, এবং এই সার্কিট দিয়ে বারবার এদিক দিয়ে চলে আসছে, তার সাথে আবার এদিকে ঘুরে যাচ্ছে। সো দিস ইজ দ্য রিএন্ট্রি সার্কিট। যে রিএন্ট্রি সার্কিট, এই রিএন্ট্রি সার্কিট ইটসেলফ পুরো অ্যাট্রিয়াকে অ্যাক্টিভেট করছে, তার দরুন পিওএভ হচ্ছে, আর
এই এবি নোড দিয়ে যে ইম্পালস গুলো আছে তার ধরুন কিউআরএস কমপ্লেক্স আসছে, ঠিক আছে। এবারে এই যে পি ওয়েভ, এই রিএন্ট্রি, এটা তো একটা ছোট সার্কিট এবং খুব তাড়াতাড়ি হচ্ছে, তাহলে এই টাইমটা অনেক কম লাগবে, তার ধরুন অ্যাট্রিয়াল যে রেট সেটা অনেক বেশি হবে, ইউজুয়ালি 250, 300, 500, 500 হয় না, 250, 300 এরকম হয়। এবার সেই 250, 300 রেটে যদি ভেন্ট্রিকল করে তাহলে মানুষ বেঁচে থাকবে? থাকবে না। তাহলে এই এবি নোডের একটা এখানে গুরুত্বপূর্ণ কাজ আছে, সে কি করবে? লাগাম লাগাবে, যথারীতি লাগাম লাগানোর কাজ। তাহলে লাগাম লাগাবে, দিলে সে হয়তো এভরি 3টে সাইকেলের পরে একটা ইম্পালসকে এদিকে যেতে দিচ্ছে, তাহলে সে 3:1 ব্লক ক্রিয়েট করবে। ইউজুয়ালি এরকম ও লাগাতার 3টে পরপর, এটা 2:1 লিখেছি, তাহলে লাগাতার ও এই কিউআরএস একটা পি ওয়েভ আসলো, পাস করলো, তারপরে 3টে পি ওয়েভ আসলো, আবার পাস করলো, তারপর আবার 3টে পি ওয়েভ আসলো, আবার পাস করলো। তাহলে দিস ইজ নোন অ্যাজ 3:1 ব্লক অফ অ্যাট্রিয়াল ফ্লাটার। তাহলে আমাদের কমপ্লিট ডায়াগনোসিস হবে অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ 3:1 এভি ব্লক। তাহলে আইডিয়ালি এই রেটটা নরমাল হওয়া উচিত, কারণ এই সার্কেলের লেন্থ নর্ম একই থাকছে প্রত্যেকবার, এই সার্কেলের লেন্থ একই থাকছে, তাহলে পি ওয়েভের মরফোলজি সেম হবে প্রথম কথা, ঠিক। আর এবি নোড যদি প্রত্যেকবার একই রকম ব্লক করে, মানে 3টে সার্কেল পরে একটা বা 4টে সার্কেল পরে একটা দেয়, তাহলে এই ব্লকটাও ফিক্স থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই ব্লকটা ফিক্স থাকে না, কখনো 3টে সার্কেলের পর একটাকে ছাড়লো, কখনো 2টো সার্কেলের পর একটাকে ছাড়লো, কখনো 4টা সার্কেল হয়ে গেল তারপর একটাকে ছাড়লো, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভ্যারিয়েবল এবি ব্লক। এবার হিসাব করে দেখো, নরমাল আমরা হার্ট রেট যেটা পাই সেটা পি ওয়েভ এর জন্য পাই না কিউআরএস কমপ্লেক্সের জন্য পাই? কিউআরএস কমপ্লেক্সের জন্য পাই। আমরা পালস যেটা মাপি সেটা ডিউ টু কিউআরএস অ্যাক্টিভিটি, কিউআরএস পুরো ভেন্ট্রিকলকে অ্যাক্টিভেট করছে, কন্ট্রাক্ট করছে, পালস জেনারেট করছে, কার্ডিয়াক আউটপুট হচ্ছে, তুমি পালস পাচ্ছ, সিম্পল। এবারে যদি আমরা রেগুলার পাই, তার সাথে ইসিজিতে আমরা এরকম পাচ্ছি, তাহলে দিস ইজ অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ রেগুলার 3:1 এবি ব্লক। এবার আমরা পাচ্ছি ইরেগুলার, ট্যাকিকার্ডিয়া পাচ্ছি কিন্তু ইরেগুলার পাচ্ছি, তখন আমাদের দুটো পসিবিলিটি হতে পারে, একটা হলো অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভ্যারিয়েবল এবি ব্লক বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। যদি না আমরা ইসিজি করে থাকি, ইসিজি করলে তো ক্লিয়ার হয়ে যাবে, তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে বা অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভ্যারিয়েবল এবি ব্লক হতে পারে। এবারে অ্যাট্রিয়াল ফ্লাটারের নরমাল রেটটা ইউজুয়ালি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের থেকে কম থাকে, কিন্তু কখনো কখনো অ্যাট্রিয়াল ফ্লাটারও অনেক বেশি হার্ট রেট হয়ে যায়, সে 200 হয়ে গেল, তখন ওই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আর ফ্লাটারের মধ্যে মুশকিল করা সম্ভব হয় না বা কঠিন হয়, তখন আমরা ভালো করে আমাদেরকে খুঁজে দেখতে হয় পি ওয়েভ প্রথম কথা আছে না নেই, যদি থাকে তাহলে এরকম শর্টউথ ওয়েভ পাওয়া যায় কিনা। এটাকে দেখে কি করাতের শাকের করাত মনে হচ্ছে না? শাকের করাত বলছি, মানে এমনি গাছ কাটা করাত, ঠিক আছে, হাঙ্গরের দাঁত বলতে পারো, শর্টউথ, শার্প টুথ না, শর্টউথ, শ বানান কি, শর্টউথ, যেটা করাত, সেই করাতের দাঁতের মতো আমরা একটা ওয়েভ পাই। সো দিস ওয়েভ ইজ নোন অ্যাজ ক্যাপিটাল এফ ওয়েভ বা ফ্লাটার ওয়েভ। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমরা এর পরে ডিসকাশনে আসছি, সেখানে আমরা কোনো পি ওয়েভ দেখতে পাই না, একটা জাস্ট আঁকাবাঁকা একটা লাইন পাই, সেটাকে আমরা বলি ফিব্রিলেশন ওয়েভ। এটা কখনো কোর্স হয়, কখনো ফাইন হয়, ঠিক আছে। এবার যখন হার্ট রেট অনেক বেশি হবে অথচ ইরেগুলার হবে, তাহলে তার দুটো ডিডি, একটা হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভ্যারিয়েবল এবি ব্লক। ভ্যারিয়েবল কথাটা এই কারণে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। লাস্টে আমরা একবার রিক্যাপ করব, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এই V1 এ সবথেকে ভালো দেখা যায় শর্টউথ ওয়েভটা, ঠিক আছে, লিড 2 তেও পাওয়া যায় কিন্তু V1 এ পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ পুরো করাতের মতো, দাঁতের মতো দেখতে পাচ্ছি, আর তার সাথে সাথে মাঝে মাঝে রেগুলার আছে, তার মানে এখানে ব্লকটা ভ্যারিয়েবল নাকি ফিক্সড? ইট ইজ ফিক্সড। কত ইসটু কত? 1 2 3 4, 4:1। চারটা পিওভ আসছে, তার মধ্যে একটাকে পাস করছে, চারটা পিওভ আসছে, একটাকে পাস করছে, তাহলে দিস ইজ 4:1, 4:1 এবি কন্ডাকশন। ইট ইজ রেগুলার 4:1 এবি ব্লক, ঠিক। আচ্ছা, এরপরে আসছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে এভরিথিং বিকাম কাউটিক, পুরো অ্যাট্রিয়াল যে টিস্যুগুলো আছে সবাই রাজা হয়ে গেছে, সবাই ইম্পালস জেনারেট করতে শুরু করছে। তার মানে কি হবে? সবাই যদি মাতব্বরি করে আলটিমেটলি কেউ রাজা হতে পারবে না,
তাহলে কোনো একটা ফিক্সড অর্গানাইজড পিওএভই তৈরি হবে না এবং ইভেন কন্ট্রাক্টও করবে না। তাহলে পুরো অ্যাট্রিয়াটা স্ট্যান্ড স্টিল হয়ে যাবে, কোনো তার মুভমেন্ট হবে না। কিন্তু সেই অগণিত ইম্পালসের মধ্যে যখন একটা দুটো ইম্পালস নিচে ভেন্ট্রিকলের মধ্যে চলে আসবে তখন তারা কিউআরএস জেনারেট করবে এবং পেশেন্টটা বেঁচে থাকবে এবং সেই পেশেন্ট এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে সারা জীবন থাকতে পারে অ্যাসিম্পটোম্যাটিক, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, অ্যাট্রিয়া যদি নাও কন্ট্রাক্ট করে তাও অসুবিধা হবে না। তখনই অসুবিধা হবে যখন অ্যাট্রিয়া কন্ট্রাক্ট না করার জন্য ওখানকার যে অ্যাট্রিয়াতে অরিকল আছে সেই অরিকলগুলোতে যদি ব্লাড জমা হয়ে যায়, তাহলে যেহেতু কন্ট্রাক্ট করছে না তাহলে ওখানে একটা ব্লাডের স্ট্যাসিস হচ্ছে, তাহলে সেখানে থ্রম্বাস ফর্ম করবে। সেই থ্রম্বাসটা কোনো কারণে যদি ডিসলজ করে ব্রেনে গিয়ে চলে যায় বা হার্টে গিয়ে চলে যায়, হার্টের মায়োকার্ডিয়ামে, তখন কি হবে? মায়োকার্ডিয়াল ইনফেকশন হবে এম্বলাস ফর্মের জন্য বা স্ট্রোক হবে। সেই নিয়ে ইউজুয়ালি পেশেন্ট প্রেজেন্ট করে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের রিদম অ্যাবনর্মালিটি নিয়ে পেশেন্ট কখনো প্রেজেন্ট করে না আমাদের কাছে। আমাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রে পালপিটেশন থাকতে পারে বা বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করে। ঠিক আছে, এখানে দেখো, সো একটা আমরা অ্যাবনর্মাল পিওএফ পাচ্ছি, তার মাঝে মাঝে ইরেগুলার হার্ট রিদম পাচ্ছি। ঠিক আছে, সো দিস ইজ ফিব্রিলারি ওয়েভ। দেখতে পাচ্ছ ফিব্রিলারি ওয়েভ। এটা ডায়াগনোসিসটা একটু মনে হচ্ছে না আমার, কারণ এখানে যেটা শর্ট অফ ওয়েভের মতো মনে হচ্ছে। ঠিক আছে, তো সেটা অ্যাট্রিয়াল ফ্লাটারও হতে পারে উইথ ভ্যারিয়েবল ব্লক, তবে ইন জেনারেল এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনই লাগছে। এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনই ধরো, পরেরটাতে আমরা আরো ভালো করে বুঝতে পারছি। দেখো এখানে কোনো পিওএফ পাচ্ছ না, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন 100% তোমাদের পরীক্ষাতে থাকবে। ঠিক আছে, ফ্লাটার আমরা অত সহজে দিই না, কিন্তু ফিব্রিলেশন 100% তোমাদের পরীক্ষাতে থাকবে এবং ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ফাইন্ডিং, প্যাথোলজিক্যাল ফাইন্ডিং, সেই কারণে আরোই দেওয়া হয়। তাহলে হার্ট রেট ইজ ইরেগুলার এবং ইররেগুলারলি ইরেগুলার। যেটা অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ব্লক ছিল সেখানে কিছুটা তাও রেগুলারিটি মেইনটেইন হচ্ছিল, এটা পুরোপুরি ইরেগুলার, তার সাথে কোনো পিওএফ পাচ্ছি না আর অন্য কোনো অ্যাবনর্মালিটি নেই। সো দিস ইজ টিপিক্যাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ঠিক আছে, এরপরে লাস্ট পয়েন্টে এবারে যেটা বলেছিলাম যে যদি রিএন্ট্রিটা খালি এভি নোডের মধ্যে সীমাবদ্ধ থাকে, খালি এটা তো এভি আরটি বললাম, এবারে যদি সিনারিওটা এরকম হয়, এই হার্ট, অ্যাট্রিয়াম, এই ভেন্ট্রিকল, এইখানে এভি নোড আছে, এইখানে ছোট জায়গার মধ্যে একটা রিএন্ট্রি সার্কিট তৈরি হয়ে গেল। এবার রিএন্ট্রির এই দিকের মুখটা পুরো অ্যাট্রিয়াকে ইম্পালস জেনারেট করবে, এই দিকের মুখটা পুরো ভেন্ট্রিকলকে ইম্পালস জেনারেট করবে। তাহলে একই সময়ে অ্যাট্রিও অ্যাক্টিভেটেড হবে, ভেন্ট্রিকল অ্যাক্টিভেটেড হবে। তাহলে আলাদা করে পিওএম আমরা ইউজুয়ালি দেখতে পাবো না, অথচ একটা ভেরি হাই রেট অফ ট্যাকিকার্ডিয়া এটার থেকেও বেশি হবে। কেন বেশি হবে? এর সার্কেলের যা পরিধি সেটা তো অনেক বড়, ম্যাক্রো, এর সার্কেলের পরিধি অনেক ছোট, তাহলে হার্ট রেটটাই এক্সেসিভলি বেশি হবে, অ্যাটলিস্ট অ্যাট্রিয়াল ফ্লাটারের থেকে বেশি হবে এবং তার সাথে অ্যাট্রিয়াল ভেন্ট্রিকল দুটো একই রকম ভাবে পাম্প করবে, বুঝতে পারলে না? হ্যাঁ, এটা অ্যাট্রিয়াল ফ্লাটার, একটা ম্যাক্রো রিএন্ট্রি। তাহলে নর্মাল যা পুরো টিস্যুকে ইম্পালস করতে যে টাইমটা লাগছিল সেটা রিলেটিভলি বেশি, এখানে মাইক্রো রিএন্ট্রি ওর মধ্যে ঘুরছে, তাহলে অনেক কম টাইমে ও পুরো ইম্পালসটাকে চারিদিকে সার্কুলেট করে দিতে পারছে। ঠিক, তাহলে পরপর এখানে ইম্পালস জেনারেট করছে, এখানে ইম্পালস জেনারেট করছে, তাহলে একই সঙ্গে খালি আমরা এরকম কিউআরএস কমপ্লেক্স দেখতে পাচ্ছি। এবং এটা কি রেগুলার হবে না ইরেগুলার হবে? অবভিয়াসলি রেগুলার হবে, কারণ এই সার্কুলার লেন্থটা তো ফিক্সড, ছোট হলো ফিক্সড, তো তাহলে রেগুলার হবে। রেগুলার ন্যারো কমপ্লেক্স আমরা ট্যাকিকার্ডিয়া পাবো, যেখানে পিওএফ সেই কিউআরএস কমপ্লেক্সের মধ্যে ডুবে থাকবে, আমরা আলাদা করে দেখতে পাবো না। সো দিস ইজ নোন অ্যাজ এভিএনআরটি, এভি নোডাল রিএন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া। এটা তোমরা নাম শোনা হনে হয়তো, কিন্তু যেটা বেশি শুনেছে সেটা হলো যে পিএসবিটি, paroxysmal supraventricular tachycardia। পিএসবিটি ইজ আ ভেগ টার্ম, অবসোলেট টার্ম, কিন্তু তবু আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে এখন ইউজ করি। অ্যাকচুয়ালি আমাদের বলা উচিত এভিআরটি না এভিএনআরটি। ঠিক আছে, তো 90% পিএসবিটি এভিএনআরটির জন্য। তো তোমরা যদি কোনো পিএসবিটি ইসিজি পাও, তাকে যদি বলে দাও যে স্যার দিস ইজ এ কেস অফ এভিএনআরটি, উই উইল অ্যাকসেপ্ট, নট এ প্রবলেম। ঠিক আছে, হ্যাঁ তুমি পাবেই না পিও। হ্যাঁ 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 হ্যাঁ, ইন জেনারেল প্রত্যেকটাতে। এবারে কখনো কখনো সিউডো এস, আমরা প্রথম দিন ডিসকাশন করেছিলাম যে একটা অনেক সময় যদি এই
সার্কিটটা নিচের দিক থেকে জেনারেট করে, যেটা জাংশনাল রিদমের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে অনেক সময় ওটা সিউডিওস পাই, কিন্তু এভিএনআরটিতে সিউডিওস পাওয়া খুবই রেয়ার, ভীষণ রেয়ার। কারণ বুঝতে পারছো পুরো এভি নোডটাকে তো ইনভলভ করছে, তাহলে এখানে তুমি সিউডিওস খুব একটা পাবে না, ঠিক আছে। এভি নোড ইটসেলফ প্যাথোলজিক হয়ে গেছে, এভি নোড যদি ঠিকঠাক থাকতো আর এখান থেকে ইম্পালস জেনারেট করতো জাংশনাল হতো, সেক্ষেত্রে আমরা সিউডিওস পাই, কিন্তু এভিএনআরটিতে আমরা সিউডিওস পাবো না, মানে পি ওয়েভ বেসিক্যালি পাবো না, ঠিক আছে। সো দিস ইজ টিপিক্যাল paroxysmal supraventricular tachycardia। এই তিনখানে এসিজি তোমাদের পরীক্ষাতে আসবেই আসবে। এক নম্বর হলো পিএসবিটি বা এভিএনআরটি, দুই নম্বর হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আর তিন নম্বর হলো অ্যাট্রিয়াল ফ্লাটার, ঠিক আছে। এরপর আমরা একটু ম্যানেজমেন্টের দিকে যাব, আজকে এটুকুই, মানে আমরা ইয়েতে যাব না, মানে এই পরের সেকশনে যাচ্ছি না। পিএসবিটির ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি করব আমরা? ইসিজি ফাইন দেখতে পাচ্ছ এখানে হার্ট রেট এক্সেসিভলি বেশি, 150 200 হার্ট রেট দেখতে পাচ্ছ, পিও আলাদা করে পাচ্ছ না। এইরকম যদি কোনো ইসিজি পাও, সেক্ষেত্রে খালি হার্ট রেট এত বেশি অথচ অন্য কোনো প্যাথোলজি নেই, হার্ট রেট এখানে 250 বা 200 সামথিং হবে, তো সেক্ষেত্রে তোমরা চোখ বন্ধ করে এভিএনআরটি বলে দিতে পারো, কেউ তোমাদের ভুল ধরবে না। অনেক সময় আমাদের কনফিউশন হয় যে হোয়েদার ইট ইজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নাকি পিএসবিটি, হার্ট রেটটা যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অত বেশি হয় তাহলে। সো দিস ইজ এ কেস অফ পিএসবিটি আর এভিএনআরটি। এভিএনআরটি বলবে তোমরা, ঠিক আছে, পিএসবিটি বলবে না, এভিএনআরটি বলবে। যখনই তুমি এভিএনআরটি বলবে তখনই এবারে স্যার আর কিছু জিজ্ঞেস করবে না, বলবে এরকম একটা পেশেন্ট কি হয়, কিরকম হয় পেশেন্টের সিনারিওটা কিরকম হয়। যেহেতু প্যারাক্সিসমাল, সেই কারণে পেশেন্টের আলাদা কোনো ডিজিজ ইউজুয়ালি থাকে না, ইয়াং পেশেন্ট হয়, ইয়াং ফিমেল বা মেল, সে হঠাৎ করে ইমার্জেন্সিতে এসছে প্যালপিটেশন নিয়ে, তার সাথে সাথে ডিজিনেস নিয়ে। এত বেশি হার্ট রেট থাকলে কার্ডিয়াক আউটপুট মেনটেন হবে? মেনটেন হবে না, ভেন্ট্রিকুলার ফিলিংই ঠিকঠাক হবে না, তাহলে ও ডিজি ফিল করবে বা সিনকোপও হতে পারে, দিয়ে ইমার্জেন্সিতে আসবে, তার তুমি ইসিজি করেছো, এটা পেয়েছো, এবারে কি করে ম্যানেজ করবে? এটা আমরা 100% স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে হাউ টু ম্যানেজ আ কেস অফ এভিএনআরটি, কিভাবে ম্যানেজ করবে জানো কেউ? এনিবডি? কোন ওষুধ ইউজ করা হয় জানো কেউ? হ্যাঁ, এক্স্যাক্টলি, ভেরি গুড, কে বললে? হ্যাঁ, অ্যাডেনোসিন ইউজ করা হয়। অ্যাডেনোসিন ইজ আ এভি নোডাল ব্লকার। আমরা যদি এই এভি নোডটাকে ব্লক করে দিতে পারি, তাহলে এই যে রিএন্ট্রি সার্কিট, সেখানে কোথাও যদি একটা কাঁচি লাগিয়ে দিতে পারি, ব্যাস, তাহলে আর রিএন্ট্রি থাকবে না, তখন নরমাল সাইনাস রিদিম হয়ে যাবে, এন্ড ইট ইজ জাস্ট লাইক এ ম্যাজিক। আর অন্য কোনোভাবে কি এভি নোডটাকে আমরা উইদাউট এনি মেডিকেশন ব্লক করতে পারি? প্রথম দিনের ক্লাস মনে করো, এভি নোডটাকে কি আরো কোনোভাবে লাগামটা আমরা আরো বেশি খিঁচতে পারি? কোনোভাবে ভেগাল স্টিমুলেশন করি, যদি আমরা ভেগাস নামকে প্যারাসিম্প্যাথেটিক নামকে স্টিমুলেট করি, তাহলে সে এভি নোডের টোন বাড়িয়ে দেবে, তাহলে সেটাও এই এভিএনআরটি যেটা রিএন্ট্রি সার্কিট, সেটাকে টার্মিনেট করতে পারি। তো কিভাবে করবো সেটা? ক্যারোটিড মাসাজ, ভিগোরাসলি যে আমাদের যে ক্যারোটিড বডিটা আছে সেটা মাসাজ করতে হয়। দুদিকে একসাথে করব না, মরে যাবে পেশেন্ট, ঠিক আছে, ব্রেনে ব্লাড সাপ্লাই কম হয়ে যাবে, মরে যাবে। সেক্ষেত্রে আমরা যে কোনো একদিকে ভিগোরাসলি ম্যাসাজ করব। কোথায় করব? রাস্তার ধারে যাকে দেখতে পেয়েছি ডিজিনেস তাড়াতাড়ি করতে লাগবো না, ইসিজি কার্ডিয়াক মনিটর অ্যাটাচ থাকতে হবে, সে অবস্থায় করব, সাথে কার্ডিওলজিস্ট থাকবে বা না থাকলে চলবে, অ্যাটলিস্ট কার্ডিয়াক মনিটর অ্যাটাচ থাকা অবস্থাতে আমরা একটা সবথেকে প্রথমে ফার্স্ট লাইন অফ ম্যানেজমেন্ট ইজ ক্যারোটিড স্টিমুলেশন, এটা কখনো ভুলবেন না প্লিজ। তাহলে এভিএনআরটির ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট ইজ ক্যারোটিড স্টিমুলেশন। তাতে যদি না হয়, এই খালি হাত দিয়ে আলতো করে করলে হবে না, ভিগোরাসলি করতে হয়, যাতে পেশেন্ট গ্রিমেসিং পেন হবে, ভিগোরাসলি করতে হবে, তখনই সিগনিফিক্যান্ট তুমি স্টিমুলাস দিতে পারবে, এভিনোডাল টোনটাকে বাড়াতে পারবে। তারপরেও যদি না হয়, তখন আমরা অ্যাডেনোসিন দেব, তারও সিমিলার কাজ, এভিনোডটাকে ব্লক করা, রিএন্ট্রিটাকে অ্যাবর্ট করা। সে রিএন্ট্রি সাইকেলটাকে একবার যদি কাছে দিয়ে কেটে দেওয়া হয়, তখন সেটা অ্যাবর্ট হয়ে যায়, ঠিক আছে। তো সে ড্রাগ অফ চয়েস যদি জিজ্ঞেস করা হয়, তাহলে কি বলবে? অ্যাডেনোসিন। কত ডোজে দিতে হয়? 6 মিলিগ্রাম। একদম প্রত্যেকটা পয়েন্ট আমরা জিজ্ঞেস করি, 6 মিলিগ্রাম ডোজে দেওয়া হয়। প্রথমবার যদি ফেল হয় তাহলে আবার 6 মিলিগ্রাম, তাতেও যদি ফেল হয় তাহলে 12 মিলিগ্রাম, তাতেও যদি ফেল হয় তাহলে 18 মিলিগ্রাম অবধি আমরা দিতে পারি। কিন্তু ফেলিওরের মোস্ট কমন কজ কি জানো? ইমপ্রপার অ্যাডমিনিস্ট্রেশন, ঠিকঠাক ভাবে না দেওয়া। অ্যাডেনোসিনের টি হাব কত? অ্যাডেনোসিন ইজ ভেরি ভোলাটাইল কেমিক্যাল সাবস্টেন্স, যেই ব্লাডে ঢুকবে অ্যাডেনোসিন এনজাইম ক্লিপ করে দেবে। টি হাব মাত্র 6 থেকে 8 সেকেন্ড, 6 থেকে 8 সেকেন্ড। তাহলে আমরা এখানে দেব
ওষুধটা এইখানের ভেনে দেবো না এইখানের ভেনে দেবো? প্রিফারেবলি এইখানের ভেনে দেবো, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হলো দেওয়ার পরে হাতটা নিচের দিকে রাখলে হবে না, সঙ্গে সঙ্গে ওপর দিকে করতে হবে যাতে তাড়াতাড়ি হার্টে পৌঁছায়। তৃতীয়ত হলো সেটা করলেও হবে না, তার সাথে ওকে একটা ঠেলা মারতে হবে। কি দিয়ে ঠেলা মারবো? নর্মাল স্যালাইন দিয়ে। 10 ml নর্মাল স্যালাইন পুশ করার সাথে সাথে 10 ml আমরা সঙ্গে সঙ্গে পুশ করবো, হাত থেকে উপরে করব, তাহলে সেটা খুব তাড়াতাড়ি। নর্মালি হাতের এখান থেকে এখানে আসতে রক্ত আসতে কত টাইম লাগে ভেনাস সিস্টেমে? 11 সেকেন্ড টাইম লাগে। তাহলে এটি সিগনিফিক্যান্ট টাইম, তাহলে সব ওয়েস্টেজ হয়ে যাবে। সেটাকে আমরা কমিয়ে আনার জন্য এখানে দেবো, সঙ্গে সঙ্গে 10 ml পুশ দেবো, ওটা ইনজেকশন করার পরে 10 ml পুশ দেবো, হাত থেকে উপরে করব যাতে গ্র্যাভিটিটা হেল্প করে। তাহলেই আমরা বলতে পারবো যে হ্যাঁ, এরপরও যদি না হয় ভেরি হাই সাকসেস রেট এবং খুব স্যাটিসফাইং। তোমাদের কাছে পেশেন্ট যখন তোমরা 1 বছর পরে 2 বছর পরে ইন্টার্নশিপে যাবে, এরকম পেশেন্ট আসবেই, এবং যদি করতে পারো তাহলে মনে হবে যে বাহ, ডাক্তার হয়ে আজকে একটা ভালো কাজ করলাম। ঠিক আছে, তো এটা তোমরা করবে, কিন্তু তার আগে অবভিয়াসলি ক্যারোটিড ম্যাসাজও করতে হবে, প্রোভাইডেড কার্ডিয়াক মনিটর অ্যাটাচ থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা মোটামুটি এবি এনআরটির ট্রিটমেন্ট। এবারে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ট্রিটমেন্ট কি হবে? এএফএ খুব কমন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের যদি হার্ট রেটটা অত্যধিক বেশি থাকে, প্রবলেমেটিক থাকে, যদি হার্ট রেট 110 থাকে বা 110 এর নিচে থাকে, তাহলে ইট ইজ নট অ্যান ইস্যু, নর্মাল। ঠিক আছে, ইরেগুলার হতে দেওয়া কোনো চাপ নেই। কিন্তু যদি হার্ট রেট তার থেকে বেশি হয়, তখন আমাদের রেট কন্ট্রোল করতে হবে। কি দিয়ে রেট কন্ট্রোল করব? বিটা ব্লকার দিয়ে। বিটা ব্লকার দিয়ে মেটোপ্রোলল বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা দিতে পারি। ভেরাপাইমিন, ডিলটিয়াজেম, এগুলো আমরা ডিলজেম যেটা বলি, ডিলটিয়াজেম, সেগুলো আমরা ইউজ করি। মোস্ট কমনলি আমরা ডিলজেম ইউজ করি বা বিটা ব্লকার ইউজ করি। এটা রেট কন্ট্রোলিং এজেন্ট। রিদিম কন্ট্রোল করার জন্য কিছু করি না, মোস্টলি করা হয় না, কারণ এগুলো ক্রনিক অসুখের সেকেন্ডারি হয়। কোনো পেশেন্টের দীর্ঘদিন ধরে হাইপারটেনশন আছে, তার ফলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়। যে কোনো বয়স্ক পেশেন্টের এজের বয়সের জন্য অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। কোনো পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। তাহলে বেসিক্যালি বোঝা যাচ্ছে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এটা একটা ক্রনিক অসুখ। তো সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল প্যাথোলজিকে কারেক্ট করার কোনো দরকার নেই। তার ফলে যে কমপ্লিকেশন গুলো হয় সেগুলো যাতে না হয়, তার জন্য ব্যবস্থাপনা আমরা গ্রহণ করব। 1 নম্বর ব্যবস্থাপনা, রেটটাকে কন্ট্রোল রাখবো বিটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে। 2 নম্বর ব্যবস্থাপনা, রিদিম আমরা কন্ট্রোল করব না। যদি ইয়াং পেশেন্ট হয়, প্যারাক্সিসমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, তখনই আমরা কন্ট্রোল করব, না হলে অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ দিয়ে আমরা রিদিম কন্ট্রোল করব না। কিন্তু কি করতে হবে আরেকটা ইম্পর্টেন্ট, অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করছে না, তাহলে অ্যাট্রিয়াল অরিকেল গুলো কন্ট্রাক্ট করছে না, তার ফলে থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশনস হতে পারে। সেটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের রক্তকে পাতলা রাখতে হবে যাতে ক্লটটা ফর্ম না হয়। আইএনআর কে ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও যেটা এপিটিটি, সেটাকে প্রলংড রাখতে হবে, 2 থেকে 3 এর মধ্যে রাখতে হবে। নরমাল আইএনআর 1, সেক্ষেত্রে 2 থেকে 3 এর মধ্যে আমরা আইএনআরটাকে রাখবো। কোন ওষুধ দিয়ে রাখবো? অ্যান্টিকোয়াগুল্যান্টস দিয়ে। কি ধরনের অ্যান্টিকোয়াগুল্যান্টস? ওয়ারফারিন বা নিউয়ার ডাইরেক্টলি অ্যাক্টিং ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্টস আছে, ডিওএসি বলা হয়, রিভারক্সাবান, এপিক্সাবান, তোমরা ফার্মাকোলজিতে পড়েছো। এই সমস্ত মেডিকেশনস গুলো আমরা তখন দাবিগাট্রান, মেইনলি 3খানা আমরা ইউজ করি, বা ওয়ারফারিন ইউজ করতে পারি। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। পরের দিন আমরা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আলোচনা করব, তার সাথে এমআইটা যে পার্টটা স্পেসিফিক্যালি আলোচনা করা হয়নি বলছো, সেটা আমরা একটু টাচ করব, দিয়ে ইসিজি সেশনটা আমরা শেষ করব। ঠিক আছে।